অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছেন ডক্টর ইউনূস। ২৪ ঘন্টার মধ্যে বাকিদের নাম ঘোষণা, রাষ্ট্রপতি ও ৩ বাহিনী প্রধানদের সাথে শিক্ষার্থীদের বৈঠক। বাংলাদেশি তরুণরা কখনোই ভোট দিতে পারেনি, এনডিটিভিকে সাক্ষাৎকারে বললেন ডক্টর ইউনূস। গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে খুশি করতে চান তরুণদের। ছাত্র জনতার হাতে দেশ, সংসদ ভবন সহ রাষ্ট্রীয় সব স্থাপনা পাহারায় শিক্ষার্থীরা। এই প্রতিষ্ঠানের একদম নিশ্চিত করবে এই অন্তর্বর্তীকালীন সরকার। এখান থেকেই শুরু হোক রুখে দাঁড়ানো, এখান থেকেই দুর্নীতির বিরুদ্ধে আমাদের সোচ্চার হওয়া উচিত। পুলিশ স্টেশন, বিমানবন্দর ও ট্রাফিকের দায়িত্বে আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বিজয়ের পরদিনই মুক্ত আটক সব শিক্ষার্থী। মুক্তি পেলেন বিএনপি নেত্রী খালেদা জিয়া, রিজভী ও খসরু সহ ১,০০০-এর বেশি নেতাকর্মী। সোমবারও সারা দেশে নিহত শতাধিক, আহতরা কাতরাচ্ছেন হাসপাতালে। বিজয়ের আনন্দ নেই হতাহতদের পরিবারে, মর্গে আপনজনকে খুঁজে ফিরছে মানুষ। ঢাকা মেডিকেল আনছিল, ঢাকা মেডিকেল থেকে ওইখানে আবার নিছিল, এখন নিখোঁজ আছে, এখন আমার মামাকে পাচ্ছে না। কালকে আমার বাড়ছিল, আবার 12টা 11টার সময় কথা কইছে, 2টার সময় কথা কইছে আমার লাগে হেসেল আজকাল। এবং দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ, বিসিবির বিরুদ্ধে বোর্ড পরিচালকদের পদত্যাগের দাবিতে মানববন্ধন। সুশাসন চান সাবেক ক্রিকেটার ও সংগঠকরা। Rainbow Paints, the color of joy. সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সকাল 7টার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করার সিদ্ধান্ত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি দল ও ৩ বাহিনীর প্রধানদের সঙ্গে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার রাতে বঙ্গভবন থেকে বের হয়ে সমন্বয়ক নাহিদ ইসলাম জানান, আগামী ২৪ ঘন্টার মধ্যে গঠন করা হতে পারে অন্তর্বর্তীকালীন সরকার। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল বলেন, তরুণ নেতাদের ভূয়সী প্রশংসায় ভাসান রাষ্ট্রপতি ও ৩ বাহিনী প্রধান। ছাত্র নাগরিক অভ্যুত্থানকারীদের পক্ষ থেকে যেই সরকার প্রস্তাব করা হবে, সেই প্রস্তাবিত সরকারই চূড়ান্ত অন্তর্বর্তীকালীন সরকার হবে, সে নিশ্চয়তা আমরা আজকে বঙ্গভবন থেকে পেয়েছি। মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে গঠন করা হবে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের একটি প্রাথমিক তালিকা দিয়ে এসেছি, যেখানে নাগরিক সমাজ সহ ছাত্র প্রতিনিধিত্ব রয়েছে, এবং খুবই দ্রুত সময়ের মধ্যে আমরা এই তালিকাটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক পক্ষের সাথে আলোচনার মাধ্যমে এটি চূড়ান্ত করা হবে। হয়তো আমরা 24 ঘন্টা বা তারও কিছু সময়ের মধ্যেই আমরা পূর্ণাঙ্গ যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের শপথ যে বিষয়টি, সেটি আমরা করে ফেলতে পারবো। ৩ বাহিনী প্রধান এবং রাষ্ট্রপতির সাথে আমাদের দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। রাষ্ট্রপতি এবং মহামান্য রাষ্ট্রপতি এবং 3 বাহিনীর প্রধান অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকদের কে সম্মান জানিয়েছেন, এবং পাশাপাশি দেশে যে ধরনের পরিস্থিতি চলছে, অরাজকতা এবং সহিংসতা আমরা দেখছি নানা ধরনের, তার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। আমাদেরকে অবশ্যই সরকারি স্থাপনা, রাষ্ট্রীয় সম্পদ এবং আমাদের যে সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে তাদেরকে রক্ষা করতে হবে, এবং পুলিশ বাহিনীকে, আইন শৃঙ্খলা বাহিনীকে পুনর্গঠনের মাধ্যমে দ্রুতই জনগণের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য নিয়োগ করা হবে, এবং দেশের আইন শৃঙ্খলা বাহিনী ফিরে আসা না পর্যন্ত আমাদেরকে সবাইকে সতর্ক থাকতে হবে, এবং আমাদেরকে এই যে কোনো ধরনের নাশকতা যাতে না হয়, লুটপাট যাতে না হয়, সেজন্য ছাত্র জনতাকে পাহারা দিতে হবে, সতর্ক অবস্থানে থাকতে হবে, এবং যারা সংবাদকর্মী আছেন তাদের প্রতি সর্বোচ্চ সহযোগিতা করবেন, এবং আপনারা থানাগুলোকেও প্রয়োজনে পাহারা দিবেন। আমরা বলেছি বারবার, যারা এই ফ্যাসিস্ট রেজিমের সাথে গণহত্যায় জড়িত ছিল, দুর্নীতিতে জড়িত ছিল, তাদেরকে আইনি প্রক্রিয়ায় বিচারের আওতায় আনা হবে। কেউ আপনারা আইন তুলে নেবেন না। আমরা প্রতিহিংসা, রক্তপাত চাই না। আমরা একটি শান্তিপূর্ণ বাংলাদেশ চাই। আমরা খুবই লাকি, আমরা শুধুমাত্র অভ্যুত্থানের নেতা পাই নাই,
ইনশাআল্লাহ আমার মনে হয় রাষ্ট্র গঠনের নেতা আমরা পেয়ে গেছি। ছাত্ররা যে বিভিন্ন জায়গাতে ট্রাফিকের দায়িত্ব পালন করছে, মন্দির পাহারা দিচ্ছে, এটা ওনারা অনেক প্রশংসা করেছেন এবং ওনারা আমাদের এই সমন্বয়কদের দেখে এখনকার তরুণদের প্রতি ওনাদের প্রত্যাশা, শ্রদ্ধাবোধ আমার মনে হচ্ছে অনেক বেড়ে গেছে। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। বাংলাদেশের 17 কোটি মানুষের সিংহভাগই তরুণ, আর তারা কখনোই ভোটদানের সুযোগ পাননি বলে মন্তব্য করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যমকে দিয়ে এক সাক্ষাৎকারে এই কথা জানান তিনি। আরো বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে তরুণদের খুশি করা উচিত। এছাড়াও বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ইউনূস বলেন, বাংলাদেশ অস্থিতিশীল হলে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো তা ছড়িয়ে পড়বে মিয়ানমার সহ আশপাশের দেশেও। সতর্ক করেন, ভারতের 7 সিস্টার্স পর্যন্ত পড়বে এর প্রভাব। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্ক্রিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। সংসদ ভবন থেকে সড়ক, সড়ক থেকে ডিএমপি ডিবি কার্যালয় কিংবা রাষ্ট্রীয় বিভিন্ন স্থাপনা, সবকিছু পাহারা দিচ্ছে অভ্যুত্থানকারী শিক্ষার্থী জনতা। তারা বলছেন, রাষ্ট্রীয় সম্পদ সকলের, এগুলোকে কোনোভাবেই নষ্ট হতে দেয়া হবে না। এদিকে দেশের সকল থানা ও বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে। হাতে লাঠি, কপালে জাতীয় পতাকা বেঁধে ছাত্র জনতা মিলে নিয়ন্ত্রণ করছেন ট্রাফিক ব্যবস্থা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মার্চ টু ঢাকা কর্মসূচিতে উদ্ভূত পরিস্থিতিতে নানা স্থানে অগ্নিসংযোগ করে উত্তেজিত জনতা। একই সঙ্গে অনেকে প্রাণ হারিয়েছেন। স্বৈরাচারকে রক্ষায় পুলিশ বাহিনী এখন ক্লান্ত ও বিধ্বস্ত। রাজধানী থেকে দেশের কোথাও পুলিশের উপস্থিতি দেখা যায়নি। সউদ্যোগে তাই রাস্তায় নেমেছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। কাঁধে তুলে নিয়েছেন ট্রাফিকের দায়িত্ব। আমরা স্টুডেন্টরা দেশব্যাপী, পুরো ঢাকাব্যাপী নিজ দায়িত্বে স্বেচ্ছায় ট্রাফিকটা কন্ট্রোল করছে। এখন যেহেতু ট্রাফিক নাই, আমাদের 3 দিনের ছুটিতে আছে তারা, এই জন্য আমরাই ছাত্র জনতা রাস্তায় নেমে আসছি, ট্রাফিক কন্ট্রোল করতেছি। যেই কদিন আমাদের ট্রাফিক পুলিশ এখানে না আসবেন, ততদিন পর্যন্ত আমরা চালিয়ে দিতে পারবো। পোড়া থানাগুলোতে নেই কেউ, পাহারা দিচ্ছেন এলাকাবাসী। রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ অস্ত্রগুলো যদি সিভিলের হাতে বা সাধারণ দুর্বৃত্তদের হাতে বা দুর্বৃত্তদের চলে যায়, তাহলে তার জনগণের ব্যাপক ক্ষতি হবে। যেটা যে অবস্থায় আছে ঠিক ওই অবস্থায়, অক্ষত অবস্থায় আমরা সেনাবাহিনী বা যে প্রশাসন আসবে দায়িত্ব নিয়ে ওনাদের কাছে আমরা এই জিনিসটা হ্যান্ডওভার করে আমরা আমাদের বাসায় নিরাপদে চলে যাব। এদিকে অভূতপূর্ব ঘটনা দেখা গেছে জাতীয় সংসদ ভবনে। অভ্যুত্থানের পরপরই সেখানে ঢুকে পড়ে লাখো জনতা। কিছুটা তছনছ করা হয় অধিবেশন কক্ষ। ময়লা আবর্জনায় ভরে যায় সংসদ ভবন, সেগুলোই মঙ্গলবার পরিষ্কার করে শিক্ষার্থীরা। শুরুতেই পরিচর্যা আর সুরক্ষায় নেমে পড়েন তারা। শৃঙ্খলার সহিত ওরা সবাইকে মেনটেন করতেছে, কেউ ঢুকতে পারতেছে না। যাক, তারপরে ঢুকতে পারি না, তারপরেও ভালো লাগতেছে। তবে এক রাত অরক্ষিত থাকায় এখানে লুটপাটের ঘটনাও ঘটে। এটা নিয়ে ঘৃণা প্রকাশ করেন অনেকেই। সুন্দর পরিবেশ আছিল আর মালামাল লুটপাট হয়েছে। এটা আমাদের মাল, আমরা হেফাজত করব ইনশাআল্লাহ। এদিকে গত কয়েকদিনে শিক্ষার্থী জনতার নির্যাতনের কেন্দ্রীয় স্থান ডিএমপি হেডকোয়ার্টার ও ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে দেখা যায়নি পুলিশের কোনো কর্মকর্তাকে। এখানেও পাহারা দিচ্ছেন সাধারণ মানুষ। এগুলো তো আমাদের ট্যাক্সের টাকা কেনা হয়েছে। এখন 2 টাকা জিনিস 20 টাকায় কিনো, 200 টাকা দিয়ে কিনো, জিনিস কিন্তু এখন আমার। মোটরসাইকেল অথবা জিনিসপত্র দেখতেছিল নেয়ার মতো আর কি পজিশনে ছিল, তখন আমরা ওদেরকে বের করে দেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করে শিক্ষার্থীরা বলছেন, কোনো রাষ্ট্রীয় স্থাপনায় কেউ হাত দিতে পারবে না। এগুলোকে নিরাপত্তা দেওয়ার জন্য সাধারণ মানুষকে উদ্যোগ নিতে বলেছেন তারা। আমরা একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে চাই। একটা ন্যায় বিচার থাকবে, একটা জবাবদিহিতা থাকবে, এমন সমাজ আমরা প্রতিষ্ঠা করতে চাই। আমরা সকলকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব এবং কারো প্রতি কোনো রাগ ক্ষোভ দেখিয়ে তাদের ব্যক্তিগত জানমালের কোনো ক্ষয়ক্ষতি করব না ইনশাআল্লাহ। এদিকে ঢাকা সহ দেশের বিভিন্ন থানা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা এবং ঢাকা শহরের ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে। কর্মবিরতি পালন করছেন পুলিশের অধীনস্থ কর্মকর্তারা। ডিএমপি কমিশনার অফিস কিংবা মিন্টু রোডেও পাওয়া যায়নি পুলিশের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তাকে। এছাড়া বিভিন্ন
গুরুত্বপূর্ণ ভবন এবং গোয়েন্দা সংস্থার অফিসে ঢুকে পড়ছেন যে কেউ। এমন অবস্থায় সাধারণ জনগণ সেসব ভবনের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে। মাসুদা লাবণী, নিউজ 24, মিন্টু রোড, ডিবি কার্যালয়, ঢাকা। এই ঘরটা হবে আমাদের স্টাডি রুম, কিন্তু দেয়ালের একটা স্টাইলিশ গর্জিয়াস লুক দরকার। ডোন্ট ওয়ারি, রেইনবো ফেদার সিল্ক মেটালিক ফিনিশ আছে না? রেইনবো ফেদার সিল্ক মেটালিকের স্পেশাল অ্যাক্রিলিক ইমালশন দেয়ালকে দেয় সিল্কি স্মুথ ফিনিশ, আর স্পেশাল পার্ল পিগমেন্টস নিশ্চিত করে বিউটিফুল মেটালিক গ্লিটার এফেক্ট। দেয়ালকে দিতে স্টাইলিশ গ্লো আছে ফেদার সিল্ক মেটালিক বাই রেইনবো। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের চুক্তি বাতিল করে নতুন আইজিপি হিসাবে মোহাম্মদ ময়নুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল আইজিপি পদ থেকে সরিয়ে দেওয়া হয় চৌধুরী আব্দুল্লাহ মামুনকে। মঙ্গলবার দিবাগত রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে আইজিপি পদ থেকে সরিয়ে দেওয়া হয়। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির পক্ষে স্বাক্ষর করেন ভাস্কর দেবনাথ বাপ্পি। প্রজ্ঞাপনে বলা হয়, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ 7 অনুযায়ী পুলিশ মহাপরিদর্শক পদ থেকে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হলো। জনস্বার্থে এই আদেশ জারি করা হলো বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে। এর আগে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ সহ বেশ কয়েকটি শীর্ষ পদে রদবদল করা হয়। সেই সঙ্গে মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে আইএসপিআর। বিজ্ঞপ্তিতে জানানো হয়, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমানকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড, লেফটেন্যান্ট জেনারেল আহমদ তাবরেজ শামস চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হককে কমান্ড্যান্ট এনডিসি এবং মেজর জেনারেল আসম রিদওয়ানুর রহমানকে এনটিএমসির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সাবেক আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে আটক করা হয়েছে। গতকাল দুপুরে বিমানবন্দর থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে বিমানবন্দরে দায়িত্বরত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা। বিমানবন্দর সূত্র জানিয়েছে, ভারতের রাজধানী নয়াদিল্লি যাওয়ার উদ্দেশ্যে পলক বিমানবন্দরে গিয়েছিলেন। এদিন শেখ হাসিনার দেশ ত্যাগের খবর প্রচারের পরপরই নাটোরের সিংড়ায় জুনায়েদ আহমেদ পলকের বাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। এ সময় লুটপাটের ঘটনা ঘটে। এদিকে গতকাল বিকেলে বিমানবন্দরে আটক করা হয় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতির ঘোষণায় কারামুক্ত হয়েছেন বিভিন্ন দলের নেতাকর্মী, শিক্ষক ও শিক্ষার্থীরা। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তিপ্রাপ্তদের শুভেচ্ছা জানাতে উপস্থিত হন দলীয় নেতাকর্মী, স্বজন ও সর্বস্তরের মানুষ। অনেক রক্তের বিনিময়ে আবারও দেশ স্বাধীন হয়েছে উল্লেখ করে তারা বলেন, দেশ বিনির্মাণে নতুন প্রজন্মের চিন্তাকে প্রাধান্য দিতে হবে। ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ, যেখানে বন্দী ছিলেন এই স্বৈরাচারী সরকার পতনে অগ্রণী ভূমিকা পালন করা শিক্ষার্থীরা, যাদের নির্বিচারে তুলে নেওয়া হয় রাজপথ থেকে। সেখান থেকেই বন্দী করা হয় এই কারাগারে। আজ তারা আবারও মুক্ত আকাশের নিচে। আমি চাই আমাকে সবচেয়ে লাস্টে বের করা হোক। এই চিঠিতে আমি লিখেছিলাম যে আমার ছাত্ররা আগে বের হবে, তারপর আমি বের হতে চাই। ছাত্র আন্দোলন নেতৃত্ব দেওয়ার কারণে আজ আমাদের এই এতদিন দেশ আমরা আবার পুনর্ভাবে স্বাধীন করেছি। আমরা খুবই খুশি। সিকিউরিটি জব করি, বলতেছে চলো আমার সাথে চলো। থানা নিয়ে মানে আমাকে আটকে রাখছে, আটকে রেখে পরবর্তীতে মামলা দিয়েছে, মানে আমি নাকি বিএনপি করি, এরকম কিছু। রাষ্ট্রপতির আদেশে কারামুক্ত হলেন দীর্ঘদিন কারাগারে থাকা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে মুক্তি পেয়েছেন রাজনৈতিক মামলার বন্দীরাও। কারাগার থেকে বের হয়ে আসেন বিএনপি নেতা রিজভী, আমির খসরু, নজরুল ইসলাম সহ বিএনপির কেন্দ্রীয় নেতারা। দেশ বিনির্মাণে নতুন প্রজন্মের চিন্তাকে প্রাধান্য দেওয়ার কথাও জানান কারামুক্ত নেতারা। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। দেশ রাহুমুক্ত হয়েছে, তবে দুষ্কৃতিকারীরা এখনো দেশে নাশকতা করছে। যারা লুটপাট চালাচ্ছে তারা কেউ আন্দোলনকারী নয়, এমনটি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার দেওয়ার দাবিও জানান তিনি। অন্যদিকে সারা দেশে হামলা ঠেকাতে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান
গণতন্ত্র মঞ্চের নেতারা। আর যেন স্বৈরাচারী কর্তৃত্ববাদী ফিরে না আসে সে ব্যাপারে সচেষ্ট থাকার আহ্বান জানান সুজন সভাপতি। টানা ৩৬ দিনের অপ্রতিরোধ ছাত্র আন্দোলনে সোমবার পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। প্রায় ১৭ বছর পর অবসান ঘটে স্বৈরাচারী শাসনের। তবে বিকেল থেকেই নতুন সংকট, হামলা, লুটপাটের মধ্যে পড়ে সারা দেশ। তবে এসব বন্ধে সবাইকে সোচ্চার থাকার পরামর্শ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলটির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে ব্রিফিং করেন ফখরুল। বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিশোধমূলকভাবে অগ্নিসংযোগ করছেন, লুটপাট করছেন, বাড়িঘরে হামলা করছেন, এটা দয়া করে অবিলম্বে এই মুহূর্ত থেকে বন্ধ করুন। দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনেরও দাবি জানান তিনি। দয়া করে এটাকে অবিলম্বে অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার গঠন করুন। ছাত্রদের এই আন্দোলনের সফলতা ভিন্ন খাতে নিতে একটি মহল সারা দেশে হামলা চালাচ্ছে দাবি করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন গণতন্ত্র মঞ্চের নেতারা। বিকেলে তুপখানা রোডে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব জানান তারা। শত শত শিক্ষার্থীর রক্তের উপর দাঁড়িয়ে আজকে বাংলাদেশের ইতিহাসে 1971 সালের পরে যে একটা গৌরবোজ্জ্বল অধ্যায় তৈরি হয়েছে, এইটাকে কালিমালিপ্ত করার জন্য, একে নস্যাৎ করার জন্য, নানাভাবে একে প্রশ্নবিদ্ধ করার জন্য সুযোগ সন্ধানীরা নেমে পড়েছে। আর দ্রুত সময়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানান সুজন সভাপতি বদিউল আলম মজুমদার। বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে হলে স্বাগত জানানো হবে। রাজনৈতিক দলগুলো শিক্ষা গ্রহণ করবে অতীতে যা ঘটেছে, এবং এই শিক্ষা গ্রহণ করে তারাও দায়িত্বশীল আচরণ করবে, এবং তারাও সবাই মিলে আমরা একটা সুন্দর ভবিষ্যতের দিকে যাব। এ সময় অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সকলের সহযোগিতা চান তারা। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। অভ্যুত্থানের আনন্দ বিষাদে পরিণত হয়েছে হতাহতদের পরিবারের কাছে। সহিংসতার পর থেকে কারোর লাশ মিলছে হাসপাতালের মর্গে, কেউ বা তাদের আপনজনকে খুঁজে ফিরছেন হাসপাতালগুলোয়। আন্দোলনে গুলিবিদ্ধ কেউ জীবনযুদ্ধে পরাজিত হচ্ছেন, অনেকে আবার হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন ভয়াবহ গুলির ক্ষত নিয়ে। শিক্ষার্থীদের মার্চ টু ঢাকা কর্মসূচি ও পরবর্তী সহিংসতা ঘিরে সোমবারও সারা দেশে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। আমার সন্তানের পাওয়া গেছে লাশ। কালকে আমার বাড়ছিলে আবার 12টা 11টার সময় কথা কইছে, 2টার সময় কথা কইছে, আমার লাগে হেজেল আজকে লাশ। বাবা তার সন্তান খুঁজে পেলেন, তবে জীবিত নয়, মৃত। গত সোমবার দুপুরে যাত্রাবাড়ি এলাকায় শিক্ষার্থীদের আন্দোলন থেকে নিখোঁজ হন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের রাসেল মাহমুদ। বিভিন্ন হাসপাতালে খোঁজার পর অবশেষে মঙ্গলবার দুপুরে লাশের সন্ধান পায় তার পরিবার। এইমাত্র অনেক খোঁজাখুঁজির পরে, ঠিক আছে, আমার আত্মীয় স্বজন নিয়ে এখানে আছি, ঠিক আছে, এইমাত্র মর্গে আমার ভাইকে পাইছি। একইভাবে বাড্ডা থেকে নিখোঁজ এক ব্যক্তির খোঁজে আসেন তার স্বজনরা, যদিও তার সন্ধান মেলেনি। ঢাকা মেডিকেল আনছিল, ঢাকা মেডিকেল থেকে ওইখানে আবার নিছিল, এখন নিখোঁজ আছে, এখন আমার মামাকে পাচ্ছে না। আমার বাপের ইন্ডিয়ায় পড়লো। ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে একদিন পরও রয়ে গেছে ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলির রেশ। মঙ্গলবার দুপুরে অন্তত 15 মিনিটের ব্যবধানে দুই পরিবার হারায় তাদের স্বজনকে। গুলি গাইছে ডাইন পাশ বংশাল থান কোতালিতে। গুলি করতে করতে মানুষে মারা গেছে। আমার দাদা কখন মারা গেছে? কালকে সন্ধ্যার সময় গুলি করে মারছে। ছাত্রদের ঢাকা অভিমুখে কর্মসূচি ঘিরে কতজন মারা গেছে হাসপাতাল কর্তৃপক্ষগুলোর কাছে সঠিক কোনো পরিসংখ্যান নেই। তবে গণমাধ্যমের তথ্য বলছে অন্তত শতাধিক মানুষ মারা গেছে, গুলিবিদ্ধ হয়েছে 3 শতাধিক মানুষ। ঢাকা মেডিকেলের পরিচালক বলছেন, ছাত্রসহ সবচেয়ে বেশি মানুষ এদিন আহত হয়েছে। রোগীগুলোর মধ্যে মূলত আমাদের ক্যাজুয়ালিটি বা সার্জিক্যাল ডিভিশন রোগী, মানে মূলত বুলেট ইঞ্জুরি রোগী ছিল, অন্যান্য ব্লান্ট ইঞ্জুরি ছিল, কিছু রোগীর নাক কান গলা বা চোখের ইঞ্জুরি ছিল। এইসব মিলেই আমরা চিকিৎসা দিয়েছি। আমাদের ডাক্তার নার্স সবাই দিন রাত মানে তাদেরকে চিকিৎসা দিয়েছে, সারা রাত ধরে এখানে অপারেশন চলে। অবৈধভাবে ক্ষমতা ধরে রাখতে শেখ হাসিনার মতো এমন নৃশংসভাবে প্রশাসনকে কেউ যেন ব্যবহার না করতে পারে, এমনটাই আকুতি স্বজনহারা পরিবারগুলোর। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা। আমি এই চেয়ারে বসবো না,
বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। সকালের সংবাদের সময় হলো একটা বিরতির, আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গেই থাকবে। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সকাল 7টার সংবাদ। ঐতিহাসিক গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর উত্তাল গোটা দেশ। একদিকে আনন্দ মিছিল, অন্যদিকে ভাঙচুর, লুট আর অগ্নিকাণ্ডে মেতে উঠেছে একদল দুর্বৃত্ত। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেষ পর্যন্ত পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকেই সারা দেশে সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা, আওয়ামী লীগের অফিস ও এমপি মন্ত্রী সহ নেতাকর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে একটি আনন্দ মিছিল নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়ির সামনে দিয়ে যায় ছাত্র জনতা। এ সময় মিছিল লক্ষ্য করে গুলি করা হয়, এতে নিহত হয় 3 জন। পরবর্তীতে ছাত্র জনতার গণপিটুনিতে চেয়ারম্যান সহ আরো 7 জন নিহত হন। যশোরে জেলা আওয়ামী লীগ কার্যালয় সহ নেতাদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেয় দুর্বৃত্তরা, এতে অন্তত 18 জন নিহত হয়। শহরের নেতাজি সুভাষ বোস সড়কে জেলা আওয়ামী লীগের কার্যালয় ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদারের 5 তারকা হোটেলে আগুন দেয় হামলাকারীরা। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার বিকেলে আমির হোসেন আমর বাসায় হামলা চালিয়ে মালামাল লুট করে বিক্ষুব্ধ জনতা। আগুন দিয়ে পুড়িয়ে দেয় তার বাসভবন। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আমর বাসা থেকে নগদ 5 কোটি টাকা সহ বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। শরীয়তপুরে সোমবার বিকেলে হরিয়াশা এলাকায় বিক্ষুব্ধ জনতা ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হন। এছাড়াও জেলার বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন অন্তত 30 জন। রাতে জেলা শহরের বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। শরীয়তপুর 1 আসনের এমপি ইকবাল হোসেনের বাড়ি, জেলা আওয়ামী লীগ কার্যালয়, পৌরসভা প্যানেল মেয়রের কার্যালয় সহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করা হয়। লালমনিরহাট জেলা আওয়ামী লীগ নেতা সুমন খানের বাসা থেকে 6 জনের দগ্ধ লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। গত রাত 3:30টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল বাসার 4 তলার একটি ঘর থেকে লাশগুলো উদ্ধার করে। সম্পূর্ণ পুড়ে যাওয়ায় সেগুলোর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে একটি আনন্দ মিছিল নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়ির সামনে দিয়ে যায় ছাত্র জনতা। এ সময় মিছিল লক্ষ্য করে গুলি করা হয়, এতে নিহত হয় 3 জন। পরবর্তীতে ছাত্র জনতার গণপিটুনিতে চেয়ারম্যান সহ আরো 7 জন নিহত হন।
যশোরে জেলা আওয়ামী লীগ কার্যালয় সহ নেতাদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে অন্তত 18 জন নিহত হয়। শহরের নেতাজি সুভাষ বোস সড়কে জেলা আওয়ামী লীগের কার্যালয় ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদারের 5 তারকা হোটেলে আগুন দেয় হামলাকারীরা। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার বিকেলে আমির হোসেন আমর বাসায় হামলা চালিয়ে মালামাল লুট করে বিক্ষুব্ধ জনতা। আগুন দিয়ে পুড়িয়ে দেয় তার বাসভবন। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আমর বাসা থেকে নগদ 5 কোটি টাকা সহ বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। শরীয়তপুরে সোমবার বিকেলে হরিয়াশা এলাকায় বিক্ষুব্ধ জনতা ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হন। এছাড়াও জেলার বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন অন্তত 30 জন। রাতে জেলা শহরের বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। শরীয়তপুর 1 আসনের এমপি ইকবাল হোসেনের বাড়ি, জেলা আওয়ামী লীগ কার্যালয়, পৌরসভা প্যানেল মেয়রের কার্যালয় সহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করা হয়। লালমনিরহাট জেলা আওয়ামী লীগ নেতা সুমন খানের বাসা থেকে 6 জনের দগ্ধ লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। গত রাত 3:30টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল বাসার 4 তলার একটি ঘর থেকে লাশগুলো উদ্ধার করে। সম্পূর্ণ পুড়ে যাওয়ায় সেগুলোর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।